তাহলে জাহ্নবী রেডি? ইয়ার Shall we রেডি। take? ওকে, অনেক লেট হয়ে গেছে ভাই। হ্যাঁ আমি রেডি। নাও। স্পট ক্লিয়ার করো। চলো কাম অন। ওকে, রেডি? ইয়া, লুক হিয়ার। স্লাইডের দিকে তাকাও। ইয়া। ইয়া, একটু স্মাইল বড় করে। হ্যাঁ, ভেরি নাইস, খুব ভালো। ও মাই গড, ওর তো অনেক রক্ত বেরিয়ে গেছে। এই লোকটা বেঁচে যাবে তো? এই তো মারা গেছে। মারা গেছে কি? আমি যখন বলেছি কাজটা করতে হবে তো করতেই হবে। আমি না শুনতে অভ্যস্ত নই, বুঝেছেন? আমি দ্বিতীয়বার ফোন করব না। স্যার, হ্যাঁ কমিশনার স্যার লেটার পাঠিয়েছেন। ঠিক আছে, রেখে দাও। কি হলো? স্যার, আপনি তো লেটারটা পড়লেন না। আমি পরে পড়ে নেব, বুঝেছো? সঙ্গের মতো না দাঁড়িয়ে থেকে চলে যাও। স্যার, কমিশনার স্যার বলেছিলেন যখনই আপনি লেটারটা পাবেন তখনই যেন পড়ে ওনাকে ফোন করেন আপনি। এমন আবার কি জরুরি দরকার পড়লো? আমি তোমার কাছে একজন ইন্টেলিজেন্ট অফিসার পাঠাচ্ছি। ওই অফিসারের নাম প্রিয়াঙ্কা। খুব সৎ ও পরিশ্রমী অফিসার ও। কখনো তোমাকে ছোট হতে দেবে না। আমি ভাবছিলাম ও খুব ভাগ্যবতী যে বস হিসাবে এসিবি প্রদ্যুমানকে পেয়েছে। যতক্ষণে এই লেটার পৌঁছবে ততক্ষণে হয়তো ও তোমাদের সিআইডি ব্যুরোতে পৌঁছে যাবে। গুড মর্নিং স্যার। ইয়েস, স্যার আমি প্রিয়াঙ্কা। সরে যান। হ্যাঁ অভিজিৎ, স্যার, এই লোকটা অনেক উঁচু থেকে এখানে পড়েছে, হয়তো সেকেন্ড ফ্লোর থেকে, আর এই পুলের মধ্যে গিয়ে নিচে ধাক্কা খায়। স্যার, ও এমনিই পড়ে যায়নি, ওর গলাতে আর হাতে নখের আঁচড় রয়েছে। ডিফেন্সিভ উন্ডস। মনে হচ্ছে ভিকটিমের কারোর সাথে ধস্তাধস্তি হয়েছিল আর ভিকটিম নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল। তুমি ঠিক বলছো, একে কেউ খুন করেছে, কিন্তু তুমি? অভিজিৎ, তাড়াহুড়োতে এর সঙ্গে পরিচয় করাতে ভুলেই গিয়েছিলাম। ও আমাদের নতুন সিআইডি অফিসার প্রিয়াঙ্কা। ইন্সপেক্টর প্রিয়াঙ্কা। পরিচয় হয়ে ভালোই লাগলো। এটাই তোমার প্রথম কেস। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। প্রিয়াঙ্কা, একটু দেখো দেখো এদের মধ্যে কেউ এই লোকটাকে পড়তে দেখেছে কিনা। ইয়েস স্যার। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি ওই লোকটাকে ওপর থেকে নিচে পড়তে দেখেছেন? আগে আমি দেখেছিলাম। হ্যাঁ, আমরা এখানে শুট করছিলাম। আমি বলতে চাইছি ছবি তুলছিলাম। হঠাৎ করে একটা চিৎকার শুনতে পাই। ওপরে দেখি ওই লোকটা পড়ে যাচ্ছিল। আপনি কি আর কাউকে দেখেছিলেন? আগে না। যদি এই লোকটার মাথাটা জলের নিচে গিয়ে ধাক্কা না খেত, হয়তো আর মৃত্যু হতো না। স্যার, এই লোকটা কে? স্যার, হ্যাঁ, ইনি এই হোটেলের ম্যানেজার। হয়তো ইনি বলতে পারবেন। এই গণপতি আমাদের হোটেলেই কাজ করত। কাজ করতো তার মানে? ওয়েটার ছিল, ওকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে ও এখানে কি করছিল? আচ্ছা এটা বলুন তো, যে এই লোকটা ওই জানলা থেকে নিচে পড়েছে, কি আছে ওখানে? ওটা আমাদের কনফারেন্স রুম। যখন বুকিং থাকে ওটা খুলে দেওয়া হয়, কিন্তু আজ কোনো বুকিং ছিল না। ঠিক আছে প্রিয়াঙ্কা, তুমি ফেডরিকের সঙ্গে গিয়ে ওপরে ওই রুমটা ভালো করে সার্চ করো। ওখানে নিশ্চয়ই কিছু পাবে। ইয়েস স্যার। ম্যানেজার বাবু, স্যার। আপনাদের হোটেলের সমস্ত স্টাফদের এখানে ডাকুন। আমি ওদের সাথে কথা বলতে চাই। ওকে স্যার। এই, কে তুমি? আমি 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 রাহুল ম্যাডাম। এখানে কি করছো? ওই গণপতি
গণপতি আমার বন্ধু হয়, আমি দেখছিলাম কি হয়েছে। এইখান থেকে তুমি কোনো কিছু ছৌনি না, তো? আমি কোনো কিছু ছুঁইনি এখানে। সরি ম্যাডাম। আরে দাঁড়াও, দাঁড়াও বলছি, আমি বলছি দাঁড়াও। দাঁড়াও, দাঁড়াও, নয়তো গুলি করে দেবো। পালাচ্ছিলে কেন? আমি ভয় পেয়ে গেছিলাম ম্যাডাম। ভয় পেয়েছিলে? হ্যাঁ। পেড্রিক, ও নিশ্চয়ই কিছু লুকোচ্ছে, নিয়ে চলো ওকে। চলো চলো। জুতোর দাগ? স্যার, এখানে জানালার কাছে দেয়ালের ওপর জুতোর আলাদা আলাদা দাগ আছে। স্যার, মনে হচ্ছে লোকটাকে এখান থেকেই ফেলা হয়েছে। ও নিশ্চয়ই বাঁচার খুব চেষ্টা করেছিল। হ্যাঁ, হতে পারে। প্রিয়াঙ্কা, তুমি একটা কাজ করো, ওটা ছবি তুলে নিয়ে এখানে এসো। ইয়েস স্যার। ফেডরিক, আমাকে ক্যামেরাটা দাও। ফেডরিক, তুমি একবার ওর জুতো চেক করো তো। এই দাগগুলো আবার ওর পায়ের নয় তো? কি করছেন আপনারা? আমি কোনো খুনি নই। চুপ, এক্ষুনি জানা যাবে তুমি খুনি কি খুনি নও। এর উপর পা রাখো। তোলো। না, নিচে রাখবে না। তোলো পাটা। এর জুতোর ছাপ তো ম্যাচ করছে না। তুমি এত ভয় পাচ্ছিলে কেন? পালানোর চেষ্টা কেন করছিলে? ওই আসলে ওই ওই ফেডরিক, আমার মনে হচ্ছে এ কিছু লুকানোর চেষ্টা করছে। না। নিয়ে চলো ওকে। যদি এমন ঝগড়া হয়ে থাকে যে একে অপরের সঙ্গে ধস্তাধস্তি হয়, তাহলে হাতে বা নখের মধ্যে অন্য কারোর কিছু চিহ্ন তো থাকবে। হ্যাঁ, কোনো স্কিনের টুকরো বা চুল, এর হাতে সেরকম কিছু ছিল না স্যার, এর হাত তো একদম পরিষ্কার। অভিজিৎ, এটাও তো হতে পারে যদি এর হাতে কিছু থাকতো তাহলে ওটা হয়তো সুইমিং পুলের জলে পড়েছে। মানে পুলের মধ্যে গিয়ে দেখতে হবে। স্যার, হ্যাঁ, দেওয়ালে কিছু জুতোর দাগ পাওয়া গেছে। একে এনার নাম হলো মিস্টার রাহুল। উনি হয়তো পালানোর চেষ্টা করছিলেন। ওই দেখি ছবিটা দেখি। এটা এই লোকটারই জুতোর ছাপ। তার মানে হলো দ্বিতীয় জুতোর ছাপটা খুনির, আর খুনি কোনো পুরুষ। স্যার, স্যার, হোটেলে যত লোক কাজ করে সবাই এসেছে। গুড, আমরা শুধু পুরুষদের সাথে কথা বলবো, মহিলারা যেতে পারেন। থ্যাংক ইউ। ফেডরিক, এদের প্রত্যেকের জুতোর সাথে এই ছাপটা ম্যাচ করে দেখো। ইয়েস স্যার। আর প্রিয়াঙ্কা, ইয়েস স্যার। সবাইকে খুব ভালো করে চেক করো। যদি গণপতির খুনি এদের মধ্যে কেউ হয় তাহলে তার ফেসের আশেপাশে বা হাতে আঁচড়ানোর দাগ থাকতে পারে। ইয়েস স্যার।
মনে হচ্ছে খুব তাড়ায় আছো। কোথায় যাচ্ছ? কোথাও না স্যার। কোথাও না? আচ্ছা, হ্যাঁ। আরে এই দাগগুলো কোথা থেকে এলো? জানি না সকাল সকাল আমি কার মুখ দেখে উঠেছিলাম। সারা দিন নষ্ট হয়ে গেল। জীবনে প্রথমবার লাশ দেখলাম। সমস্যাটা হলো আমাদের লঞ্চ পার্টিটাও এই হোটেলেই। আর সিআইডি যেভাবে এখানে তল্লাশি চালাচ্ছে না, আর প্রতিটা জায়গা যেভাবে খুঁজছে, মনে হয় না আজকে আমাদের লঞ্চ পার্টিটা এখানে হবে। আরে আঁচড় কিভাবে লাগলো? ওই আর কি মানে ওই প্রথমে গণপতির সাথে ঝগড়া করেছো, তারপর ওকে ওপর থেকে নিচে ফেলে দিয়েছো। না ম্যাডাম, আমি ওকে মারিনি। আমার তো ওর সাথে আজ দেখাই হয়নি। তাহলে তোমার ঘাড়ে এই আঁচড়ের দাগগুলো কিভাবে এলো? আমার ঝগড়া হয়েছিল কার সাথে? গণপতির সাথে। সেটাই তো আমরাও বলছি যে তোমার ঝগড়া গণপতির সাথে হয়েছিল। সেই ঝগড়াটা আজ হয়নি, সেটা এক সপ্তাহ আগের ঘটনা। সত্যিই বলছে? এই দাগটা এক সপ্তাহ আগের। আচ্ছা, মানলাম এক সপ্তাহ আগে। কি নিয়ে ঝগড়া হয়েছিল তোমার গণপতির সঙ্গে? ও আমার পার্স চুরি করেছিল স্যার। পার্স চুরি করেছিল? হ্যাঁ স্যার, সে তো বাকিরা এসে ওকে বাঁচিয়ে নিয়েছিল। না হলে আমি ওকে এমন শিক্ষা দিতাম যে। রাহুল, ছেড়ে দাও ওকে। ছাড়ো বলছি। আমাকে ক্ষমা করে দে ভাই, আমি চোর নই স্যার। আমার টাকার খুব দরকার। যদি আমি যে কোনোভাবে 6 লাখ টাকা জোগাড় না করতে পারি, আমি শেষ হয়ে যাব, মরে যাব আমি। আমার যেভাবেই হোক 6 লাখ টাকা চাই। স্যার, রাহুল সত্যিই বলছে। ওই চুরির জন্যই গণপতিকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। গণপতির 6 লাখ টাকা কেন দরকার পড়েছিল? স্যার, স্যার, ভিকটিমের হাতের মধ্যে খুনি হয়তো তার ঠিকানা রেখে গিয়েছে। নকল চোখ? হ্যাঁ স্যার, এটা হয়তো খুনিরই চোখ, যা ধস্তাধস্তি করার সময় ওর হাতে চলে আসে আর এখানে নিচে পড়ে যায়। এদের সবার চোখই তো আসল মনে হচ্ছে। ম্যানেজার বাবু, কোনো গেস্ট রিপোর্ট করেছিল কি তার নকল চোখ হারিয়ে গেছে? এরকম কোনো রিপোর্ট আসেনি। তাহলে এই চোখটা কার হতে পারে? স্যার, গণপতির কাউকে 6 লাখ টাকা দেওয়ার কথা ছিল, হয়তো সেই জন্যই ও চুরি করতে চেয়েছিল। স্যার, হতে পারে খুনি সেই লোকটা ছিল যাকে গণপতির 6 লাখ টাকা দেওয়ার কথা ছিল। টাকা নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয় আর ও গণপতিকে নিচে ফেলে দেয়। ফেডরিক, তুমি সামনের গেটে গিয়ে দাঁড়াও আর হোটেলে আসা যাওয়ার সমস্ত লোকের ওপর নজর রাখো। আমার পারমিশন ছাড়া কেউ যেন বাইরে না যায়। হতে পারে এই নকল চৌকালা লোক এখনো এই হোটেলের ভেতরে আছে। ইয়েস স্যার। আর অভিজিৎ স্যার, তুমি এক্ষুনি গণপতির বাড়ি যাও আর খোঁজ নাও গণপতির 6 লাখ টাকা কেন দরকার পড়েছিল, এমন কি মুশকিলে পড়েছিল। হতে পারে যে ওর বাড়ির লোকেরা এই নকল চৌকালা লোকটার ব্যাপারে কিছু জানে। কোনো গন্ডগোল আছে? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ওনাটা কাটো, তাড়াতাড়ি কাটো ওনাটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কেন বাঁচালেন আমাকে? মরে যেতে দিন আমাকে। পাগল হয়ে গেছেন আপনি? সামলান নিজেকে আর প্লিজ একটু শান্ত হন। বাঁচতে চাই না, আমার সব কিছু শেষ হয়ে গেছে। দেখো,
জীবন কিন্তু বারবার পাওয়া যায় না। কি হয়েছে বলো? আমরা সিআইডি অফিসার। স্যার, আমার বিয়ে ঠিক হয়ে গেছিল। আমার দাদা গণপতি আমার বিয়ে আমেরিকায় থাকা একটা ছেলের সঙ্গে ঠিক করেছিল। খুব আনন্দিত আমার দাদা যে এবার আমি এই জীবন থেকে মুক্তি পেয়ে যাব। কিন্তু কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে 6 লক্ষ টাকা দাবি করেছে। 3 মাস আগেই ওরা চেয়েছিল। আমার দাদা মাত্র 5,000 টাকার একটা চাকরি করে। ও কোথা থেকে পাবে বলুন তো? তারপর কিন্তু জানি না হঠাৎ করে কি জাদু হলো, ওর কাছে 3 লক্ষ টাকা এসে গেল। কোথা থেকে পেলো এত টাকা? জানি না। আচ্ছা, টাকাগুলো কোথায় এখন? ও আমার শ্বশুর বাড়িতে দিয়ে দিয়েছে। তোমার দাদা আর কি বলেছিল? ও বলেছিল যে ও কোনো একটা লোকের জন্য কাজ করছে আর আজকে দুপুরের মধ্যে আরো 3 লক্ষ টাকা পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তুমি সুইসাইড কেন করতে যাচ্ছিলে? এই কিছুক্ষণ আগে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে ডেকেছিল। বাস, আমি আর অপেক্ষা করতে পারবো না। কি নাটক লাগিয়ে রেখেছে তোমার দাদা? বলেছিল যে আজ 12টার মধ্যে টাকা নিয়ে আসবে। কোথায় আছে ও? ও এক্ষুনি চলে আসবে। আপনারা প্লিজ ওর জন্য আর একটু অপেক্ষা করুন। আরে অনেক হয়েছে। কি ভেবেছো তোমরা? আমার ছেলে আমেরিকাতে চাকরি করে, আরে গ্রিন কার্ড আছে ওর কাছে। ওর জন্য 25-30 লাখ টাকা এমনিই বন্ড পেতাম। গিয়ে তোমার দাদাকে বলে দিও যে এই বিয়ে কিছুতেই হবে না। আমি ওনাদের সামনে হাত জোর করেছি, কিন্তু ওরা আমার একটা কথাও শোনেনি। আমি জানতাম, আমি নিশ্চিত ছিলাম যে আমার বিয়ে ভাঙার খবরটা আমার দাদা কোনোভাবেই সহ্য করতে পারবে না। ব্যাস, আমি আর ওর বোঝা হয়ে থাকতে চাই না। আমি বোঝা হয়ে বাঁচতে পারবো না। শোনো, একটা খারাপ খবর আছে। তোমার দাদা আর এই পৃথিবীতে নেই। ওনাকে খুন করা হয়েছে। পণ নেওয়ার কারণেই ওর দাদাকে মরতে হলো। স্যার, এরকম লোভী লোকেদের তো জেলে পচে মরা উচিত। স্যার, প্লিজ আমাকে পারমিশন দিন, ওদের উচিত শিক্ষা দিয়ে আসি। ঠিক আছে, যাও, সব কটাকে অ্যারেস্ট করো। আর ওই 3 লাখ টাকা নিয়ে এসো যেটা গণপতি ওদের দিয়েছিল। ওই টাকাগুলোই আমাদের খুনির কাছে পৌঁছে দেবে। ম্যাডাম, আপনি খুবই লাকি। এই পুরো হোটেলে এই একটা মাত্র রুম ছিল যেটা খালি। গুড ডে ম্যাম। কেউ কি আমাকে দেখছিল? এখানে তো কেউই নেই। একটা কথা আমাকে বারবার ভাবাচ্ছিল যে হোটেলে কাজ করে ওয়েটারের 6 লাখ টাকা কেন দরকার পড়েছিল। এবার বুঝতে পেরেছি ব্যাপারটা পণের। গণপতির বোনের বিয়ের পণের জন্য 6 লাখ টাকা দরকার ছিল। প্রত্যেক জায়গায় স্যার পণের ব্যাপার। জানেন না এসব কবে শেষ হবে? স্যার, আমি একটা জিনিস বুঝতে পারছি না, কেউ গণপতিকে কেন খুন করলো? সেটা হয়তো এই হোটেলেই জানতে পারবো।
বরুণ 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 মাই গড, আস্তে উঠুন। জাহ্নবী দেবী, জাহ্নবী দেবী, আপনি আপনি এখানে কি করছেন? আমি আমি এইমাত্র এই রুমে এসেছি। আমি যে আলমারি দরজা খুলেছি, এই আমার গায়ের উপর এসে পড়লো। স্যার, এ তো মারা গেছে, একে বিষ দেওয়া হয়েছে। বিষ? কিন্তু বরুণকে কেউ কেন বিষ দিতে যাবে? বরুণ? এর নাম হলো বরুণ? আপনি চেনেন একে? ও আমার বন্ধু। আপনার বন্ধু? আগে হ্যাঁ, ও আমার সাথে দেখা করতে এসেছিল। আমার শুটিং এর জন্য দেরি হচ্ছিল। আমি ওকে বলেছিলাম যে যে তুমি রুমে বসে কফি খাও, আমি শর্ট দিয়ে আসছি। কফি? ওই কফিটা কোথায়? নিশ্চয়ই ওতে কিছু মেশানো হয়েছিল। কফি তো আমার পুরনো রুমে আছে, রুম নাম্বার 225। ওখানে যখন গেছিলাম তখন দেখলাম সারা রুম ওলট পালট হয়ে আছে, তাই আমি এখানে চলে আসি। কিন্তু বরুণ ওখানে বসেই কফি খেয়েছিল। প্রিয়াঙ্কা, Yes, sir. বডিটা ফরেনসিক ল্যাবে পাঠিয়ে Yes, দাও। sir. দেখতে হবে রুম নাম্বার 225-এ। এসব কি হচ্ছে? হ্যাঁ, কি পরিষ্কার করছো? এখান থেকে কোনো জিনিস সরাবে না। কিছু গন্ডগোল করেছো? হ্যাঁ, কিছু ভুল হয়ে গেছে নাকি স্যার? ভুল হয়ে গেছে? অ্যাক্টিং করছিস? কফির কাপ আর বাকি জিনিসপত্র কোথায়? স্যার, ওর মধ্যে কয়েকটা ভেঙে গেছিল, ওগুলোকে আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি, আর বাকিগুলোকে আমি ধোয়ার জন্য পাঠিয়ে দিয়েছি স্যার। তাহলে তুমি যাও আর এক্ষুনি এগুলো নিয়ে আসো। ঠিক আছে স্যার। অভিজিৎ, মনে হচ্ছে এখনো কোনো বিশেষ ক্ষতি হয়নি। কিছু না কিছু তো নিশ্চয়ই পাবো। ফেডরিক স্যার, মনে হচ্ছে এটা কফির দাগ। এখানকার কার্পেট থেকে ফাইবার তোলো আর সাবধানে এভিডেন্স কন্টেনারের মধ্যে রাখো। এটা হলো খুনের গুরুত্বপূর্ণ সূত্র। জাহ্নবী দেবী আপনার সঙ্গে আপনার বন্ধু দেখা করতে আসে আর এসেই ওর খুন হয়ে যায়। অদ্ভুত ব্যাপার না? আমি তো জানতামও না যে বরুণ আমার সাথে দেখা করতে আসবে। আমি তো শুটিং এর জন্য তৈরি হচ্ছিলাম, তখনই হঠাৎ বরুণ এসেছিল। ম্যাডাম কফি। হ্যাঁ, রেখে দাও। এ নাও। থ্যাংক ইউ। আবার কে এলো? ঠিক করে রেডিও হতে পারছি না। সারপ্রাইজ! বরুণ, তুমি তুমি এখানে কি করে? তোমার তো সিঙ্গাপুর যাওয়ার কথা। হ্যাঁ, যাবার কথা ছিল, কিন্তু আমি ভাবলাম তোমায় সারপ্রাইজ দিই। আর কতদিন পরে দেখা হলো। কেমন আছো তুমি? কিছুদিন এখানে থাকবে তো? ব্যাস ব্যাস ব্যাস, একসাথে এতগুলো প্রশ্ন! জাস্ট আ মিনিট। হ্যালো, হ্যাঁ গগন, শর্ট রেডি আছে? আচ্ছা, আমি এখনই আসছি। জাস্ট আ মিনিট। আই এম সো সরি বরুণ, আসলে তোমাকে কিছুক্ষণ এখানে একা বসতে হবে। আমার শর্ট রেডি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি চলে আসবো, আধ ঘন্টার মধ্যে। ততক্ষণ কফি খাও। ঠিক আছে। ওকে। ওকে। তারপর আমি শুটিং এ চলে গেছিলাম। জাহ্নবী দেবী, বরুণ কফি খাওয়ার পরে মারা গেছে। কফির মধ্যে বিষ ছিল। খাওয়ার পর বরুণের যে বিষক্রিয়া শুরু হয়, ও টেবিলের উপর পড়ে যায় আর টেবিলের কফি এই কার্পেটে পড়ে যায় আর ছড়িয়ে যায়। স্যার, যদি আমরা এটা মেনে চলি যে বরুণ বিষ দেওয়া কফিটা এই রুমে খেয়েছিল, তাহলে ওর লাশ রুম নাম্বার 223-এ কি করে গেল? হ্যাঁ, এটা কি করে সম্ভব? যখনই জাহ্নবী দেবীকে অন্য একটা রুম দেওয়া হয়, তার নাম্বার হলো 223, যেখানে লাশটা আগেই ছিল। যখন আমি ওই রুমে যাচ্ছিলাম, আমাকে বলা হয়েছিল যে এই পুরো হোটেলের মধ্যে ওই একটাই রুম খালি আছে। ও, তাহলে এই ব্যাপার। বরুণকে খুন করার পরে খুনি বরুণের লাশ সেই কামরায় লুকিয়ে রাখে যেটা খালি ছিল, রুম নাম্বার 223। ও কি করে জানবে যে ওই রুমটাই জাহ্নবী দেবীকে দেওয়া হবে? স্যার, মনে হচ্ছে খুনি আমাদের জন্য কিছু রেখে গেছে। জুতোর দাগ।
একই রকম। স্যার অদ্ভুত ব্যাপার, বরুণের খুন সেই লোকটাই করেছে যে গণপতিকে খুন করেছিল। আর হোটেলে যে রুম থেকে গণপতিকে নিচে সুইমিং পুলে ফেলা হয় সেখানকার দেওয়াল থেকে যে জুতোর দাগ পাওয়া গেছে সেই দাগ আর এই দাগ সম্পূর্ণ এক। খুনির জুতোর চিহ্ন এখানে, তার মানে হলো কফিটা আগেই কার্পেটের উপরে পড়ে, তারপর খুনি সেটার উপরে পা দেয় যখন এই রুম থেকে সে বেরিয়ে যাচ্ছিল। হ্যাঁ, তার মানে হলো খুনি এইখানেই ছিল যখন বরুণ কফি খাচ্ছিল। হ্যাঁ, কিন্তু রুমের ভেতরে এলোটা কি করে? রুমের ভিতরে জাহ্নবী দেবী তো আগে এসেছিলেন। স্যার, ওনার ঘরে এই কফি নিয়ে এসেছিল। স্যার, মায়ের দিব্যি আমি কাউকেই বিষ টিষ দিইনি স্যার। তাহলে বিষ আসলো কি করে কফির মধ্যে? হ্যাঁ, স্যার, হোটেলে যাই হোক না কেন, এখানে যতজন লোক কাজ করে প্রথম সন্দেহ তাদেরই করা হয়। এই অবস্থায় কেন শুধু শুধু এই কাজ কেউ করতে যাবে? জাহ্নবী দেবী, যখন ওয়েটার কফি নিয়ে আসে তখন আপনি বাথরুমে ছিলেন তো? হ্যাঁ, আমি আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ করছিলাম। প্রিয়াঙ্কা, ইয়েস স্যার। তুমি ভেতরে গিয়ে দাঁড়াও। জাহ্নবী দেবী, আপনি গিয়ে দেখান কোথায় কিভাবে দাঁড়িয়েছিলেন। যান। জাহ্নবী দেবী, আপনি যখন বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়েছিলেন তখন দরজাটা কি এতটাই খোলা ছিল নাকি? না, এতটাই খোলা ছিল। আর তারপর কলিং বেল বাজে আর আপনি দরজার দিকে এগোন। হ্যাঁ, আর বেল বাজিয়েছিল একজন ওয়েটার। ওয়েটার কফি এখানে রাখে আর চলে যায়, আর তারপর আপনি আবার বাথরুমে ফিরে যান। প্রিয়াঙ্কা, তুমি ওখান থেকে রুমের দরজাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আর টেবিলে রাখা কফি? না স্যার, কফি দেখতে পাচ্ছি না। পাচ্ছ না? এখানেই গোলমাল হয়েছে। যখন জাহ্নবী বাথরুমে ছিল তখনই খুনি কফিতে বিষ মিশিয়েছে। আপনি বলতে চাইছেন যে খুনি লুকিয়ে এই রুমে এসেছিল, তারপর কফিতে বিষ মিশিয়ে এখান থেকে চলে গেছে? না, যদি তেমনটা হতো তাহলে খুনিকে ঘরে ঢোকার সময় জাহ্নবী দেখে ফেলতো। হ্যাঁ স্যার, দরজা মাত্র দুবারই খুলেছিল। একবার যখন ওয়েটার এসেছিল আর পরের বার যখন বরুণ এলো। আর ওয়েটার যাওয়ার 15-20 সেকেন্ডের পরেই তো বরুণ চলে এলো। তার মানে হলো যা কিছুই হয়েছে এই 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই হয়েছে। কিন্তু স্যার, এই 15-20 সেকেন্ডের মধ্যে খুনি কোথা থেকে এলো আর এই কফিতে বিষ মিশিয়ে কোথায় চলে গেল সেটাই তো কেউ বুঝতে পারছি না। কিভাবেই বা বুঝবে? খুনি বাইরে থেকে তো আসেনি, ও এখানে এই রুমেই লুকিয়ে বসেছিল, হয়তো এই ক্যাবিনেটে। ও যখন কফিতে বিষ মেশাচ্ছিল তখনই বরুণ আসে, আর ও আবার ফিরে গিয়ে ক্যাবিনেটে লুকিয়ে পড়ে। ফ্রেডরিক্স, একটু স্প্রে দাও তো। খুনি এখানেই লুকিয়ে বসেছিল। ওর ঘামের দাগ এখানে রয়েছে, এই দেখুন স্যার। ও এই দিকটায় পেট দিয়ে বসেছিল। স্যার, খুনি তাহলে বরুণের লাশটা এখানে কেন রাখেনি? এর উত্তর তো ওই খুনিই দিতে পারবে। ম্যানেজার বাবু, আপনি বলেছিলেন আপনাদের হোটেলের কোনো কর্মচারী এই খুনের সঙ্গে জড়িত নয়। আপনি ঠিকই বলছেন। হ্যাঁ, কিন্তু খুনির এই দুটো রুমে ঢোকার জন্য চাবির দরকার পড়েছিল। সেই চাবিগুলো কোথা থেকে নিয়ে এসেছিল? আসুন স্যার, এখানে হোটেলের সমস্ত রুমে চাবি থাকে, যেগুলো হাউসকিপিং এর লোকেরা ব্যবহার করে রুম পরিষ্কার করার জন্য। আচ্ছা, ওরা ছাড়া আর কি কেউ আছে যারা এই চাবিতে হাত দেয়? না স্যার, এই চাবিগুলো শুধু হাউসকিপিং এর লোকেরাই ব্যবহার করে। এটা এটাকে ভাঙলো? আরে
এটা কি করে ভাঙলো? স্যার, এখানে তো মাস্টার কি থাকে, এই একটা চাবি দিয়ে হোটেলের সমস্ত রুমগুলো খোলা যেতে পারে। ও, তাহলে মাস্টার কি এখান থেকে চুরি হয়েছে? যেই কাজটা করেছে তার আঙুলের ছাপ এখানে থাকতে পারে। ফেডরিক্স, স্যার, চেক করে দেখো। যদি আঙুলের ছাপ পাও তাহলে হোটেলে কাজ করা প্রত্যেকটা লোকের আঙুলের ছাপ ভালো করে মিলিয়ে দেখো। খুনি আশেপাশেই আছে। এই কাজটা এখানেই কাজ করা কোনো লোক করেছে। ও ভালো মতোই জানতো যে মাস্টার কি। কিছুই বুঝতে পারছি না, জানি না কেন কেন কেউ কফিতে বিষ মিশিয়েছিল। দেখো জাহ্নবী, যা হওয়ার তো হয়েই গেছে। তুমি নিজেকে এবার একটু সামলাও, জাস্ট রিল্যাক্স। কি করে নিজেকে সামলাবো বলো তো? না, এসিপি স্যার, আপনি? জাহ্নবী, এই জুসে বিষ থাকতে পারে। বিষ? এমন কেউ আছে যে আপনাকে মারতে চায়। আমাকে? বরুণ ভুলবশত খুন হয়। খুনি বরুণকে না, আপনাকে মারতে চেয়েছিল। তার মানে ওই বিষটা আমার জন্য ছিল? আগে হ্যাঁ, ওই খুনি খুব সাংঘাতিক। ও দুজনের প্রাণ নিয়েছে আর ও আপনাকে নিশ্চয়ই মারবে। তাহলে এসিপি স্যার কিছু একটা করুন না। প্রিয়াঙ্কা, জি স্যার। ওনাকে 1 সেকেন্ডের জন্য একা ছাড়বে না। ওনার সঙ্গে ছায়ার মতন লেগে থাকবে। হ্যাঁ অভিজিৎ, কিছু জানতে পারলে? স্যার, মাস্টার কি গণপতি চুরি করেছিল, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে গেছে। ও, তার মানে খুনি গণপতির সাহায্য নিয়ে ওই মাস্টার কিটা পেয়েছিল, আর ওই মাস্টার কির সাহায্যেই ও জাহ্নবীর রুমে ঢোকে। স্যার, গণপতিকে যেই পেপারে 3 লাখ টাকা মুড়িয়ে দেওয়া হয়েছিল তাতে পিতলের বা রূপোর মূর্তিতে যে পালিশ করা হয় সেই পালিশ লেগে রয়েছে। আচ্ছা, আর স্যার এতে কিছু লেখাও রয়েছে। আর আমি স্যার এটাকে স্ক্যান করেও দেখেছি। এ তো উল্টো দেখছি। স্যার, আমি সোজা করছি। স্যার, এই পেপারে পিতলের কোনো শোপিস বা স্ট্যাচু রাখা ছিল যাতে এটা লেখা ছিল INTRCTCLB। কিছু লেটার নেই অভিজিৎ। স্যার, লাস্টে CL-B। স্যার, এটা আবার ক্লাব নয় তো? হতে পারে অভিজিৎ, খোঁজ নাও মুম্বাইতে এমন কটা ক্লাব আছে যার নাম আই লেটার দিয়ে শুরু হয়েছে। আইকন, ইপসিতা, ইন্টারসিটি ক্লাব। ক্লাব, স্ট্যাচু, অ্যাওয়ার্ডস। অভিজিৎ, খোঁজ নাও এই ইন্টারসিটি ক্লাবে কোনো অ্যাওয়ার্ড ফাংশন হয়েছিল কিনা। ওদের ওয়েবসাইট থেকে জানা যাবে। ইয়াঙ্গার অ্যাচিভস অ্যাওয়ার্ড 4 জনকে দেওয়া হয়েছিল স্যার। এই প্রথম স্পোর্টস পার্সন চেতন, দ্বিতীয় বিজনেসম্যান গিরিশ কুমার, তৃতীয় একজন মডেল লেখা, আর 4th নাম্বার এই। এক মিনিট অভিজিৎ, মডেল? আচ্ছা, জাহ্নবীও তো মডেল, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, ওর ব্যাপারে কিছু জানা যেতে পারে? স্যার, জাহ্নবী এখন যে পারফিউমের জন্য মডেলিং করছে, মিস পারফিউম, সেটার ব্যাপারে কিছু জানতে পারা যাবে স্যার। করো। মিস পারফিউম স্যার, এরা ওদের মডেল সিলেকশনের জন্য কিছুদিন আগে একটা কম্পিটিশন অর্গানাইজ করেছিল, যাতে ফার্স্ট নাম্বারে জাহ্নবী ছিল আর দ্বিতীয় নাম্বারে লেখা। তাহলে লেখাকে হারিয়ে দিয়ে জাহ্নবী জিতেছিল। এক্সকিউজ মি লেখা দেবী, বলুন। কিছুদিন আগে একটা মডেলিং কম্পিটিশন হয়েছিল, যাতে একটা পারফিউম লঞ্চ করা হয়েছিল, মিস পারফিউম। আগে হ্যাঁ। জাহ্নবী নামের একটা মেয়ে ওই কম্পিটিশন জিতেছিল। আগে হ্যাঁ। আর আপনি দ্বিতীয় হয়েছিলেন। তাই আপনি রেগে গিয়ে ওকে খুন করার পরিকল্পনা করেন। কি একই চাতা বলছেন আপনারা? দেখুন, আপনি আপনার অ্যাক্টিং বন্ধ করুন আর একটু এদিকে আসুন। প্রতিশোধ নেওয়ার জন্য আপনি গণপতি নামের একজন ওয়েটারকে হায়ার করেন, তাকে 3 লাখ টাকা আপনি পেপারে মুড়িয়ে দেন। আপনি এসব কি বলছেন? দেখুন, আমি কম্পিটিশনে হেরে গেছিলাম ঠিকই, আর হ্যাঁ কিছুদিন কান্নাকাটিও করেছি, কিন্তু এর জন্য কাউকে তো খুন করতে পারি না। আপনি করেননি তার মানে
আপনার হয়ে অন্য কেউ খুন করছে। দেখুন, আমার জন্য কেউ কাউকে খুন কেন করবে? এরকম হয়েছে লেখা দেবী। আর যেই কাজটা করেছে তার একটা জিনিস আছে আমাদের কাছে। আপনি এমন কোন লোককে চেনেন যার একটা চোখ নকল? নকল চোখ? ও নো, ও গড! আশিস, তুমি এটা কি করলে? আশিস? এ আশিস কে? আশিস আমার দাদা। ওর একটা চোখ নকল। ছোটবেলা থেকে ও আমাকে দেখাশোনা করে মানুষ করেছে। আমার খুশির জন্য ও যা কিছু করতে পারে। দাদা, তুই এটা কি করলি? ওর কোনো ছবি আছে আপনার কাছে? কিছুক্ষণের মধ্যে ফাংশন শুরু হয়ে যাবে, আমি রেডি হয়ে নিচ্ছি। ওকে। ইয়েস স্যার। প্রিয়াঙ্কা, আমি তোমাকে ফোনে ওই খুনির ছবি পাঠাচ্ছি। ওকে স্যার। ও মাই গড, এ তো এই লোকটাই, জাহ্নবী। ওই দেখো, দাঁড়াও, দাঁড়াও, না তো গুলি করে দেবো। গুলি করবে? কর গুলি, এও মরবে। এই দাঁড়া, না হলে একে নিচে ফেলে দেবো। শোনো, এখনো সময় আছে, ছেড়ে দাও ওকে। দাদা, দাদা, প্লিজ দাদা, দাদা ওকে ছেড়ে দাও। দাদা, দাদা ওকে ছেড়ে দাও। না লেখা, আমি ছাড়বো না একে। আমি তোকে রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে কাঁদতে দেখেছি, এর জন্যই আজ এই পারফিউম লঞ্চের মডেল তুই হতিস, কিন্তু এই মেয়েটার জন্য তোকে হারতে হয়েছে। আশিস, তোমার বোনের কথা শোনো। দেখো, তুমি তোমার বোনকে খুশি দেখতে চাও তো? না আশিস, না আশিস, তুমি আমার কথা শোনো। দেখো, তোমার বোন তোমার জন্য কান্নাকাটি করছে। দেখো, ও শুধু তোমার জন্যই কাঁদছে। আমার জন্য নয়, ও আজ শুধু এর জন্য কাঁদছে। এ আমার বোনের অধিকার ছিনিয়ে নিয়েছে। শেষ করে দেবো আজ আমি একে। না আশিস, না, ঠান্ডা মাথায় ভেবে দেখো, একবার ভেবে দেখো, তুমি যদি জাহ্নবীকে মারো তাহলে তোমার অবস্থা কি হবে, তারপরে তোমার বোনের অবস্থা কি হবে। না, আমার যা করার আমি সেটা করবই। আমার বোনের খুশির থেকে বড় আমার কাছে আর কিচ্ছু নয়। আরে, আশিস, না, না, সাবধানে, সাবধানে। মাই গড! প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, তুমি ঠিক আছো? হ্যাঁ স্যার, আমি একদম ঠিক আছি। অভিজিৎ, এটা খুব অদ্ভুত কেস। একজন দাদা তার বোনের খুশির জন্য নিজের প্রাণ দিল, আর আরেকজন দাদা তার বোনের খুশির জন্য দুটো লোকের প্রাণ নিল।
স্যার এ মারা গেছে। স্যার এও মারা গেছে। এরা পালানোর চেষ্টা করেনি কেন? স্যার পালাতো কোথা দিয়ে? এই দেখুন, এই ছেলেটা মারাত্মকভাবে জখম হয়েছে, সারা শরীরে ছুরির দাগে ভর্তি, আর স্যারের গলাও কেটে দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, এনাকেও খুন করার আগে চুরি মারা হয়েছে। হয়তো এই কারণেই এরা পালাতে পারেনি। স্যার, হ্যাঁ দা, স্যার এই দেখুন স্যার, মনে হচ্ছে এই ছুরি দিয়ে ওদের খুন করা হয়েছে। এই ছুরি তো সাধারণত মিলিটারিরা ব্যবহার করে। হ্যাঁ, এটা এভিডেন্স ব্যাগে রেখে দাও। হ্যাঁ দক্ষ। স্যার এই জানলা দিয়ে কেউ পালিয়েছে, এই দেখুন। তার মানে এরা দুজন ছাড়া তৃতীয় কেউ ছিল এখানে? থ্যাংক গড, অজ্ঞান হয়েছে, মারা যায়নি। সাবধানে। খুব একটা পড়েনি, হতে পারে আগুন থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু এখানে পৌঁছতে পৌঁছতে অজ্ঞান হয়ে গেছে। কিরম লোকে ওনাদের দুজনকে ওখানে একা ফেলে রেখে নিজেই নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। অভিজিৎ, দেখো তো এর শরীরে কোনো জায়গায় ছুরির দাগ আছে কিনা। না স্যার, একে ছুরি মারা হয়নি। ফেডরিক, একে তাড়াতাড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করো। এর যত তাড়াতাড়ি জ্ঞান ফিরবে আমাদের পক্ষে মঙ্গল। আচ্ছা, আপনারা কি এদের দুজনের ব্যাপারে কিছু জানেন? হ্যাঁ স্যার, ইনি মেঘনা আর এ ওনার ছেলে। ওনারা বহুদিন ধরে এই বাড়িতে রয়েছেন। উনি বিধবা। কেউ এখানে আসা যাওয়া করতো এর সঙ্গে দেখা করতে? না স্যার, এখানে তো কাউকে আমরা যেতে বা আসতে দেখিনি স্যার। এক মিনিট, একে কি কেউ আপনারা চেনেন? না স্যার, একে তো আমরা কখনো দেখিনি। না, এনাকে তো কখনো দেখিনি। তাহলে একটা অচেনা লোক এখানে কি করছিল? পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী এই দুজনের মৃত্যু রাত 2:30 থেকে 3টের মধ্যে হয়েছে। আর আগুন রাত 3টে নাগাদ লাগে। স্যার, আগুন নিশ্চয়ই লেগেছে, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি এই দুজনের মৃত্যু দম আটকে হয়নি। এনাদের নৃশংসভাবে মারা হয়েছে। সারা শরীরে শুধু আঘাতের চিহ্ন রয়েছে। যেই মেরে থাক খুব অত্যাচার করে খুন করেছে। এনাদের নৃশংসভাবে মারা হয়েছে। শরীরের সব রক্ত বেরিয়ে গেছে। এতটুকু শক্তি ছিল না যে হেঁটে বাইরে আসতে পারেন। হয়তো এই ছুরি দিয়েই এদের খুন করা হয়েছে। হ্যাঁ, এই ছুরি দিয়েই মারা হয়েছিল। এনাদের আঘাতের চিহ্ন দেখতে দেখতে আরো একটা জিনিস দেখতে পেলাম। এখুনি দেখাচ্ছি স্যার। এই দেখুন স্যার, এই মহিলার নখের ভিতরে চামড়ার একটা টুকরো লেগে আছে। আমার মনে হচ্ছে মৃত্যুর আগে এই মহিলা বাঁচবার জন্য অনেক চেষ্টা করেছেন, আর বাঁচার চেষ্টা করাকালীন খুনির চামড়ার একটা টুকরো ওনার নখের ভিতরে চলে যায়। তার মানে এই দুজন মা ছেলেকে মারার পরেই আগুন লাগানো হয়েছে। কিন্তু ওই লোকটা কে যে বাড়ির বাইরে অজ্ঞান হয়ে পড়েছিল? স্যার, আমার তো মনে হচ্ছে ওই খুনি। যদি ওই খুনি হয় তাহলে আগুনটা কে লাগালো? সেটা অন্য কেউ, যে এদের তিনজনকে মারতে চেয়েছে। প্রিয়াঙ্কা, ম্যাক্সের অবস্থা কিরকম? স্যার, ডক্টরসরা বললেন উনি এখন ভালো আছেন, কিন্তু এখনো গভীর শকে আছেন। গভীর শক পেয়েছে? এরকম কাজ করলে তো শক পাবেই। ওর শকের ট্রিটমেন্ট তো আমি করব। গিয়ে ওকে জিজ্ঞেস করি পুরো ব্যাপারটা কি, আর ওই দুজনকে কে মেরেছে। স্যার, ওর এইমাত্র জ্ঞান ফিরেছে। আমার ওর সাথে জরুরি কথা আছে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, এক্ষুনি, এই মুহূর্তে। স্যার, ওর পকেট থেকে আমরা এই পাসপোর্ট আর ওয়ালেট পেয়েছি।
স্যার টাকা আর কিছু নেই স্যার। ইটালির পাসপোর্ট? স্যার এই লোকটা রোমের বাসিন্দা, এর নাম হলো ম্যাক্স রায়ান। ম্যাক্স রায়ান? এ ইন্ডিয়া কবে এসেছে দেখো তো। 9 দিন আগে। 9 দিন আগে? মা আর ছেলেকে মারার জন্য এ রোম থেকে এসেছে। ম্যাক্স, ম্যাক্স। ইয়েস। দেখো তোমার সঙ্গে দেখা করতে কারা এসেছেন। এ বাংলাটা বোঝে তো? স্যার ও বুঝতে পারে আর বলতেও পারে। কেমন আছো ম্যাক্স? এরা কারা? এনারা সিআইডির লোক, তোমার সাথে কথা বলতে চান। নার্স, পেন কিলার ফাস্ট। ম্যাক্স, কি হয়েছে ম্যাক্স? ডক্টর, ডক্টর, ডক্টর ডু সামথিং ডক্টর। খুব যন্ত্রণা হচ্ছে, মরে যাব। রিল্যাক্স ম্যাক্স। ডক্টর প্লিজ স্যার, এখন ওর কষ্ট হচ্ছে। ওর কষ্ট আপনার ইঞ্জেকশনে কমবে না ডক্টর। তাহলে ওকে সিআইডির ইঞ্জেকশন দিতে হবে। দেখুন, এই সময় আপনি পেশেন্টকে টর্চার করতে পারেন না। তাহলে আপনিও আমাদের সঙ্গ দিন। দেখুন স্যার, এটা পুরোপুরি ভুল। আমি কিছু করতে পারবো না। একটা কাঁচি দিন আপনি। দেখুন, আপনি কাঁচি দেবেন না, আমি নিজে নিয়ে নেব। দেখুন স্যার, পুড়ে যাওয়ার কারণে এর ভীষণ যন্ত্রণা হচ্ছে। আর আচ্ছা, যখন আমরা এখানে এসেছিলাম তখন তো একদম ঠিকঠাক ছিল, কিন্তু যখনই আমাদের ব্যাপারে জানতে পারলো হঠাৎ করে যন্ত্রণা শুরু হয়ে গেল। 2টো খুন হয়ে গেছে আর এ ওটার ব্যাপারে সমস্ত কিছু জানে, তাই কিছু তো বলতেই হবে। আগুন কিভাবে লাগে ম্যাক্স? এই চামড়ার টুকরোই বলে দেবে ওর আদৌ ব্যথা করছে নাকি ও আমাদের সামনে কান্নার অভিনয় করছে। স্যার, যা সন্দেহ করেছিলাম রিপোর্টে তাই বলছে। নখে পাওয়া চামড়ার নমুনার সাথে ওই লোকটার চামড়ার নমুনা পুরোপুরি মেলে যাচ্ছে, যে হসপিটালে ভর্তি। স্যার, এটাই বুঝতে পারছি না এই ম্যাক্স আসলে কি চাইছিল। মা ছেলেকে মারার জন্য কি ও রোম থেকে ইন্ডিয়াতে এসেছিল? না অভিজিৎ, 2টো সাধারণ মানুষকে মারার জন্য ইউরোপ থেকে আসা ইম্পসিবল। হতে পারে এমন কোনো জিনিস ওই মা ছেলের কাছে ছিল যেটা এই লোকটা হাতাতে চেয়েছিল। স্যার, ম্যাক্স যদি এই কাজটার জন্য রোম থেকে মুম্বাই আসে তাহলে নিশ্চয়ই এই শহরেও কোথাও না কোথাও ছিল, কোনো হোটেলে বা কারুর বাড়িতে। ও যদি হোটেলেই এসে থাকে তাহলে ও তো নিজের পাসপোর্ট নাম্বার আর ডিটেলস নিশ্চয়ই লিখিয়েছে। ওখান থেকে ওর ব্যাপারে সবকিছুই জানতে পারা যাবে। হ্যাঁ অভিজিৎ, কিন্তু কিছু তো গোলমাল আছে। এক মা ছেলেকে মারার জন্য লোকটা রোম থেকে এসেছে, তাদের টর্চার করে আর তখনই আগুন লাগে। ওই আগুনে এই মা ছেলে মারা যায়, কিন্তু ঘটনাচক্রে এই লোকটা মরতে মরতে বেঁচে যায়। তার মানে হলো আরো একজন কেউ আছে যে এই মা ছেলেকে তো মারতেই চেয়েছে, আর সেই সাথে এই ম্যাক্স থেকে নিষ্কৃতি পেতে চেয়েছে। আমাদের 2টো কাজ করতে হবে। ওই পোড়া বাড়িটাতে আবার যেতে হবে, শহরের ছোটখাটো হোটেলে গিয়ে এই ম্যাক্সের ব্যাপারে খোঁজ। অ্যাকচুয়ালি যদি আমরা জানতে পারতাম যে আমরা ঠিক কি খুঁজছি তাহলে সহজ হতো কাজটা। স্যার, ম্যাক্স যদি এখানে কোনো কাগজ বা ফাইল খুঁজতে আসে তাহলে সেগুলো তো এতক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু চেষ্টা করতে আপত্তি কি? এরকম ভাবো যে আমরা হাওয়া খুঁজছি। কখনো কখনো হাওয়াতে কথা বললে আমরা কিছু খুঁজে পাই। খোঁজো খোঁজো, খুব ভালো করে খোঁজো।
স্যার, হ্যাঁ দা স্যার, এটা তো খুব অদ্ভুত আংটি। আংটি টিভির ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। তার মানে এটা খুব কাজের জিনিস, না হলে টিভির মধ্যে লুকিয়ে রাখবে কেন? স্যার হতে পারে ম্যাক্স এই আংটিটা খোঁজার জন্যই এই বাড়িতে এসেছিল। টিভির ভেতরে আংটিটা লুকিয়ে রেখেছে, তার মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কিন্তু আমরা তো এটাকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুই তো দেখতে পাওয়া যায়নি। ম্যাগনিফাইং গ্লাস দিয়েই যদি দেখা যেত তাহলে আমার এখানে কোনো কাজ থাকতো না, আমি এখানে বসে মাছি ওড়াতাম। প্লিজ ডোন্ট মাইন্ড অভিজিৎ, ফরেন্সিক ল্যাব তৈরি হয়েছে যাতে এই আংটিটা আমায় বলবে আমার কি করা উচিত। এটা তো রিং এর মতোই মনে হচ্ছে। আমি জুম করে দেখাচ্ছি, 10 গুণ বেশি বড় করে দেখাবো, তাতেও যদি কাজ না হয় 100 গুণ বড় করে দেখাবো। স্যার, এটা তো কিরকম সাপের মতো লাগছে, আর তো কিছু বুঝতে পারছি না। আরো কিছু দেখা যাবে হয়তো, আমি আরো জুম করছি। কিরকম গোল গোল দেখতে। রিং এর ভিতরে খুব সূক্ষ্ম ডিজাইন করা হয়েছে। ডিজাইনের ভিতরে ডিজাইন। স্যার, ওখানে কিছু লেখা আছে। আর একটু বড় করুন। হ্যাঁ স্যার। থ্রি র্যাট ক্যাট 3। এটা কি বলতে চাইছে? 3 র্যাট ক্যাট 3। অদ্ভুত একটা কোড দেখছি। হসপিটালে যে লোকটা শুয়ে আছে সেই বলতে পারবে 3 র্যাট ক্যাট 3 আসলে কি। ম্যাক্স, এখন চুপ করে থেকে আর লাভ নেই, আমরা সবটা বুঝে গেছি। এবার নিজেই বলে দাও আসল গল্পটা কি, বুঝেছ? এর মুখটা তো একেবারে বন্ধ হয়ে গেছে, এর সমস্ত ব্যথা গেল কোথায়? এর মুখে কোনো ইঞ্জেকশন দিয়েছেন নাকি? দেখো, আমরা এটা জানতে পেরে গেছি যে তুমি রোম থেকে ওদের মারতে এখানে এসেছো। আমরা জানতে পেরেছি 3 র্যাট ক্যাট 3 কি। আমাদেরকে বলো 3 র্যাট ক্যাট 3 কি। 3 র্যাট ক্যাট 3টা কি? বলো বলো। স্যার, তো মারা গেছে। ও গড, অভিজিৎ এই আগুনে পুড়ে মারা যায়নি, অথচ 3 র্যাট ক্যাট 3 শুনেই মারা গেল। এমন কি আছে 3 র্যাট ক্যাট 3-তে? স্যার, 3 র্যাট ক্যাট 3 রহস্য তো নিজের মধ্যেই রেখে মারা গেল। অভিজিৎ, আমাদের আগে এটা জানতে হবে এই কোথায় ছিল, কোনো হোটেলে না কারোর বাড়িতে। তারপরেই হয়তো আমরা জানতে পারবো 3 র্যাট ক্যাট 3 মানেটা কি। দেখে তো মনে হচ্ছে এই ম্যাক্সের মৃত্যু হার্ট অ্যাটাকের ফলেই হয়েছে। কিন্তু এর সঙ্গে যখন দেখা করতে যাই তখন তো একদম ঠিকই ছিল, আর যখনই আমরা একে 3 র্যাট ক্যাট 3 ব্যাপারে জিজ্ঞাসা করলাম এর হার্ট অ্যাটাক হয়ে গেল। আর 3 র্যাট ক্যাট 3 রহস্যটা আমরা জানতেই পারলাম না। দেখো, যদি তোমরা আমার কাছে এই মৃতদেহর ব্যাপারে কিছু জানতে চাও সেটা আমি বলতে পারি, এই র্যাট ক্যাট সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। এরকম টোন করার কোনো প্রয়োজন নেই। যদি আমাদের এই ম্যাক্সের সম্পর্কে আর কিছু জানা থাকতো তাহলে আমরা এখানে আসতাম না। আমরা শুধু এটা জানতে চাইছি যে আর কিছু আছে যার থেকে এই ম্যাক্সের সম্পর্কে আর কিছু জানা যাবে, শুধুমাত্র এই হার্ট অ্যাটাকে মরা ছাড়া। যদি তোমরা এনার গর্দানটা ভালো করে দেখতে তাহলে আমার কাছে আসার প্রয়োজন পড়তো না। কেন, কি আছে ঘাড়ে? গর্দানে নয়, গর্দানের ঠিক নিচে এনার কোটে, কোটের কলারে লন্ড্রি মার্ক রয়েছে। এই যে দেখুন। লন্ড্রি মার্ক?
এটা কোনো জুপিটার ক্লাবের লোগো, রোমে। এবার আর কি, মনে হচ্ছে আমরা সেখানেই দাঁড়িয়ে আছি যেখান থেকে শুরু করেছিলাম। না দয়া, বেশিরভাগ ক্লাবের সাথে অন্য ক্লাবের টাই আপ থাকে। হতে পারে এই ক্লাবের সঙ্গে অন্য ক্লাবের কোনো না কোনো টাই আপ আছে। ক্লাব অ্যান্থেরিয়াস, মুম্বাই। ক্লাব অ্যান্থেরিয়াস, মুম্বাই। ম্যাক্স এখানে এসেই উঠেছিল। এটাই আমাদের এগিয়ে যাওয়ার রাস্তা। ক্লাব অ্যান্থেরিয়াস। ও এখানে কবে এসেছিল? 9 দিন আগে এসেছিল। আসার পর থেকে T15 রুমেই রয়েছে। দয়া, স্যার, একটু দেখো তো। সেই 3 র্যাট ক্যাট 3। এই 3 রেড ক্যাট 3-তে এমন কি রয়েছে যা শুনতেই লোকটা মারা গেল? স্যার, এই প্রথম ফটোটা খুব চেনা চেনা মনে হচ্ছে। স্যার, এ তো সেই মা ছেলে যাদের খুন হয়েছে। আর একটা ফটো। দয়া, থার্ড ফটোটা দেখো। তিনজনের ছবি একসাথে। এরা একে অপরকে চিনতো কি? মনে হচ্ছে এই ফটো লুকিয়ে তোলা হয়েছে। দয়া, এই কম্পিউটারে আরো ভালো করে দেখো। দেখো আমাদের কাজের আরো কিছু পাওয়া যায় কিনা। স্যার, আর তোমরা এই রুমটা খুব ভালো করে সার্চ করো, খুব ভালো করে দেখো। মাই গড! স্যার, হ্যাঁ স্যার, এই দেখুন ওই ছবির লোকটা। কিন্তু এই লোকটা কে? ওদিকে ম্যাক্স মারা গেছে, এদিকে ম্যাক্সের রুমে এই লোকটা মরে পড়ে আছে। এই 4 জন যে মারা গেছে তার সাথে ওই কোডের কোনো না কোনো সম্পর্ক আছে। 3 র্যাট ক্যাট 3। এই 3 র্যাট ক্যাট 3 কি? খুব অদ্ভুত একটা কোড। 3টে ইঁদুর, 3টে বিড়াল। তো তোমরা বলতে চাইছো ওই লোকটাকে বাথরুমে মারা যেতে কেউ দেখোনি? এটা হতেই পারে না। ওই ঘরের মধ্যে একটা লোক মরে পড়েছিল আর তোমরা কেউ দেখতেই পাওনি? এটা হতে পারে? ওই রুমটা পরিষ্কার করতে কেউই ভিতরে ঢোকেনি? স্যার, ক্লাবের এটা রুল, গেস্ট যদি ঘরে থাকেন তাহলে কেউ যেতে পারবে না। এই লোকটা এখানে কবে এসেছিল? 10 দিন আগে এসেছিল স্যার, রোম থেকে। রোম থেকে? এও এসেছে রোম থেকে? আগে কেন বলেননি? কি নাম ওর? প্রণয় মেহতা। প্রণয় মেহতা? প্রথমে প্রণয় মেহতা আসে রোম থেকে, ওর পিছন পিছন পরের দিন খুনিও আসে রোম থেকে, সোজা রোম থেকে আসে। তাহলে ও প্রণয় মেহতাকে মারবার জন্যই এসেছিল। এটা কি ধরনের ক্লাব? এখানে কোনো স্টাফ এটা জানতে চেষ্টাই করেনি যে প্রণয় রুমের বাইরে কেন বেরোচ্ছে না? স্যার, উনি তো বেশিরভাগ সময় নিজের রুমেতেই থাকতেন, সেই জন্য। সব সময় মানে? উনি আগেও এখানে এসছেন? আগে হ্যাঁ, উনি 5-6 মাস অন্তর এখানে আসেন আর দিন 10 এখানে থাকতেন। কেউ এখানে ওর সঙ্গে দেখা করতে আসতো? আগে না, কিন্তু একবার উনি আমাকে রুমে ডেকে মার্ডের জন্য ট্যাক্সি ডাকতে বলেছিলেন। আচ্ছা, ওখানে মা ছেলেও তো থাকতো তাই না? মেঘনা আর তার ছেলে। আচ্ছা, এই দুজনের সঙ্গে এই লোকটার কোনো কানেকশন নেই তো? 3 জনেই খুন হয়েছে। অভিজিৎ, বডিটাকে পোস্টমর্টমের জন্য ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ডিএনএ টেস্ট করাও আর সঙ্গে মা ছেলেরও ডিএনএ টেস্ট করাও। তখনই জানা যাবে যে এদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কি না। চলো গিয়ে দেখি রুম নাম্বার T8-এ, যেখানে প্রণয় মেহতা ছিল।
থ্যাংক গড এখানে কোনো লাশ নেই। স্যার উনি যখন এখানে এসেছিলেন একটা ছোট্ট ব্যাগ নিয়ে এসেছিলেন। ব্যাগ? স্যার ঘর তো খালি, কিন্তু আলমারিতে এই কোটটা আছে। কোটে কি আছে দেখো তো। না স্যার কিচ্ছু নেই। স্যার হ্যাঁ এখানে একটা সেফ আছে। অভিজিৎ, সিন্ধুকটাকে বিউরোতে নিয়ে চলো। না স্যার, এই সিন্দুকটাকে তো খোলাই যাচ্ছে না। গ্যাস কাটারকে ডাকো, ওই কেটে খুলবে। চলো। স্যার আমি কি করলাম স্যার? আমাকে জোর করে কেন এখানে আনা হলো? এই সিন্দুকটা খুলতে হবে। আমি তো এই কাজ অনেক আগেই ছেড়ে দিয়েছি। বেশি নাটক একদম না, চুপচাপ লকারটা খোল। চল। আসলে কি স্যার, আমি তো পড়াশোনা খুব একটা জানি না, তাই এই কম্পিউটারওয়ালা সিন্দুকগুলো আমার ঠিক মগজে ঢোকে না স্যার। ফেডরিক, একে নিয়ে যাও। চল। আরেকবার শেষ চেষ্টা করতে হবে। এখনো পর্যন্ত এই কোড 3RAT-CAT3 ব্যবহার করা হয়নি। হতে পারে এই কোড ওয়ার্ড দিয়েই সিন্দুকটা খোলা যাবে। স্যার 3RAT-CAT3 টাইপ করে দেখো। মোবাইল ফোন? অভিজিৎ একটু দেখো তো এই ফোন থেকে কোন কোন নাম্বারে ফোন করেছিল আর SMS পাঠিয়েছিল। মেসেজ, টেক্সট মেসেজ, ইনবক্স এমটি, ডায়াল কলস, নো নাম্বারস। স্যার এখান থেকে না কোনো ফোন করা হয়েছে আর না কোনো মেসেজ করা হয়েছে। মনে হচ্ছে একদম নতুন ফোন। তাহলে সিন্ধুকে এইভাবে রাখার মানেটা কি? এই ফোনটার সঙ্গে নিশ্চয়ই 3RAT-CAT3 সম্বন্ধ আছে। এই ফোনটাকে খুলে দেখো। ব্যাটারিতে কিছু লেখা আছে, রাম আর শ্যাম 15 সপ্তাহ চলেছে। কি? এই দেখুন স্যার, প্রথমে এনার হাত দড়ি জাতীয় কিছু দিয়ে বাঁধা হয়েছিল, আর তারপরে বেল্ট দিয়ে ওনাকে খুব বাজেভাবে আঘাত করা হয়েছে। কিছু কিছু জায়গায় চামড়া উঠে গেছে, নীল দাগ হয়ে গেছে। হয়তো এর মুখ থেকে কিছু বের করার জন্য খুনি একে টর্চারিং করেছিল। হ্যাঁ, তারপরে এনাকে ডুবিয়ে মেরে ফেলা হয়েছে, আর দ্বিতীয় দিন খুনি গিয়ে ছেলেকে মেরে ফেলেছে। সেটা আপনি কি করে জানলেন? এ তো হোটেলে মারা গেছে আর মা ছেলে অন্য জায়গায়। স্যার, আমি মা আর ছেলে আর এনার ডিএনএ টেস্ট করিয়েছি। ওই ছেলেটি এনারই ছেলে ছিল। কি? আর ওই মহিলা এনারই স্ত্রী ছিল। এই ফটো দেখে আমাদের আগেই বোঝা উচিত ছিল। এই ছবিটা অনেকদিন আগে কেউ তুলেছিল, যখন এরা তিনজন একসঙ্গে ছিল। কিন্তু এই লোকটা ক্লাবে কেন থাকছিল? নিজের বউ আর ছেলের সাথে বাড়িতে কেন থাকছিল না? কে জানে। যখনই খুনি জানতে পারে এর ছেলে বউ এই শহরেই আছে, সে তখন ওদের কাছে যায়, ওদেরকে জিজ্ঞাসা করে আর এইভাবে মেরে ফেলে। কিন্তু সেই জিনিসটা ঠিক কি যার ব্যাপারে খুনি জিজ্ঞাসা করছে? হ্যাঁ দয়া, কি জানতে পেরেছো? স্যার আমার মনে হচ্ছে এই কোড ওয়ার্ডের সঙ্গে রাম আর শ্যাম ফিল্মের কোনো সম্পর্ক নেই। তবে স্যার এই রামশ্যাম অন্য কোনো দিকে ইশারা করছে। কি? রাম আর শ্যাম থিয়েটার। থিয়েটার? হ্যাঁ স্যার, রাম আর শ্যাম নামে দুটো থিয়েটার হল ছিল, যেগুলোকে ভেঙে প্রাইড নামের একটা মাল্টিপ্লেক্স তৈরি হয়েছে। প্রাইড? ওই মাড আইল্যান্ডেরটা? হ্যাঁ স্যার, ওটার আগে নাম ছিল রাম আর শ্যাম। মাড? এটা শুনে একটা কথা মনে পড়ছে। ওই ক্লাবের ম্যানেজার বলছিল যে প্রণয় মেহতা মাডে যাওয়ার জন্য ট্যাক্সি ডেকেছিল। তোমরা একটা কাজ করো, ওই মাডের মাল্টিপ্লেক্সে গিয়ে ভালো করে সার্চ করো। হতে পারে যে প্রমাণটা আমরা খুঁজে বেড়াচ্ছি সেটা ওখানেই আছে। স্যার স্যার আসুন স্যার। খুব কম লোক বসে আছে, পুরনো ফিল্ম আর উইকডেজের জন্য। হ্যাঁ, লোকেদের টেস্ট চেঞ্জ হয়ে গেছে। একদমই তাই। দেখে নিন।
রাম আর শ্যামের কোডের মানে তো আমরা বের করে ফেলেছি। এবার এই 15 সপ্তাহ চলবে। হতে পারে সিট নম্বর 15-র সঙ্গে এর কোনো সম্পর্ক আছে। 15 নম্বরে যতগুলো সিট রয়েছে সব কটা ভালো করে দেখি। স্যার, পেন ড্রাইভ, এটাকেও ভালো করে দেখতে হবে। এর মধ্যে আবার কোনো কোড নেই তো? এই পেন ড্রাইভের রহস্যটা ঠিক কি ব্যুরোতে গেলেই জানতে পারবো। প্রাইভেট নাম্বার কে হতে পারে? হ্যালো, আমরা জেনে গেছি যে তোমরা সিট নাম্বার 15 থেকে ঠিকই খুঁজে পেয়েছো। তুমি কে বলছো? হ্যাঁ, দেখো ঠিক 5 মিনিটের মধ্যে তোমাদের গাড়িটা কিন্তু সামনে রেড লাইটের সিগন্যালে দাঁড়াবে। সেখানে একটা ভিখিরি তোমাদের গাড়ির সামনে আসবে। ওর বাটির মধ্যে তোমরা সিট নাম্বার 15 থেকে যা যা জিনিস পেয়েছো সেটাকে দিয়ে দেবে। বুঝতে পেরেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি যা বলবে তাই কি আমাদের করতে হবে? আমি জানতাম তুমি এরকমই কিছু একটা বলবে। একবার সিটের নিচে তাকিয়ে তো দেখো। বোম আছে, এখানে বোম লাগানো হয়েছে। হাতে কিন্তু মাত্র 7 মিনিট সময় রয়েছে। তারপরেই বোমটা ফেটে যাবে। আর হ্যাঁ, বোমে হাত দেওয়ার চেষ্টা একদম একদম করবে না, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই ফেটে যাবে। তোমার যা করার করতে পারো, বুঝতে পেরেছো? আর একটা কথা, আমরা মরতে ভয় পাই না। জান হাতে নিয়ে বেরোই আমরা বাড়ি থেকে। কারা বলে যে আমাদের দেশে নাকি দেশপ্রেমটাই নেই? আরে তোমরা তো মরতেও রাজি আছো, কিন্তু ভেবে দেখেছো যখন 160 পাওয়ারের টাইম বোমটা ফাটবে তখন ঠিক কি হবে? চারপাশে নিরীহ লোকজনেরা, ছোট ছোট বাচ্চারা শুধুমাত্র তোমাদের জন্য বেঘরে মারা যাবে। 2 মিনিট সময় দিচ্ছি আমি তোমাদের, তারপর কিন্তু আমি আবার ফোন করব, ততক্ষণে ভেবে নাও। হ্যালো, বুঝতে পারলে ব্যাপারটা ঠিক কি? ওর কথা না শুনলে অনেক নিরীহ মানুষ মারা যাবে, আর বোমটাও অনেকটা বড়। এসিপি স্যারকে আগে ফোন করতে হবে। হ্যাঁ অভিজিৎ, কিছু পেয়েছো? স্যার, 15 নম্বর সিটের নিচে আমরা একটা পেন ড্রাইভ পেয়েছি, কিন্তু কেউ আমাদের গাড়ি ফলো করছিল, আরও আমাদের গাড়ির মধ্যে বোম রেখে দিয়েছে। আর স্যার, মেয়েটা বলছে যে সামনের একটা সিগন্যালে ভিখিরি এসে দাঁড়াবে। এই পেন ড্রাইভটা ওর বাটিতে দিয়ে দিতে হবে, না হলে ও আমাদের বোম দিয়ে উড়িয়ে দেবে। ওরা যা বলেছে তাই করো। হোয়াট? স্যার, ওর কথা মেনে নেব? হ্যাঁ, দেখো অভিজিৎ, আমরা আমাদের সাথে কোনো নিরীহ লোকের প্রাণ যেতে দিতে পারি না। আমি যা যা বলেছি তাই করো। সিট নাম্বার 15-র নিচে যা যা পেয়েছো সেগুলো ওই ভিখারির হাতে দিয়ে দাও। ওকে স্যার। ওই ভিখারিকে দূর থেকে নজরে রাখবে, কিন্তু তুমি কোনো বিপদের ঝুঁকি নেওয়ার চেষ্টা করো না। আমি তোমাদের সুস্থ সবল অবস্থায় দেখতে চাই এই ব্যুরোতে। ইয়েস স্যার। ভগবানের নামে কিছু দিন না বাবু, 2 দিন ধরে কিছু খাইনি। ভগবানের নামে কিছু দিন না দাদা, ভগবানের নামে কিছু দিন দাদা, ভগবানের নামে। সকাল থেকে কিছু খাইনি, কিছু দাও না দাদা। দয়া, ভিখিরিটাকে ফলো করো। অভিজিৎ, আমি তো ড্রাইভ করছি। ড্রাইভ যে কেউ করে নেবে, তুমি এক্ষুনি যাও ওর পিছনে। তোমরা নামো, তাড়াতাড়ি গাড়ি থেকে নিচে নামো। না স্যার, আমরা আপনাকে রেখে যাব না।
ওই দাঁড়া, ওই আমরা যে জিনিসটা দিয়েছিলাম সেটা কোথায়? সেটা কোথায় গেল? সেই মেয়েটা। তোমরা বুদ্ধিমান, সেই জন্যই আমার কথা মেনে নিয়েছো। আর দেখো না, আমরাও কিরকম আমাদের কথা দিয়ে কথার দাম রাখি। তোমাদের বাঁচার উপায়টাও বলে দিচ্ছি। ওই বক্সটার মধ্যে লাল এবং কালো রঙের তার রয়েছে। কালো রঙের তারটাকে এক্ষুনি কেটে দাও। তোমার উপরে ভরসা করব কি করে? দেখো, আমার কথা তো শুনতেই হবে, কারণ যেটা আমাদের দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি। সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না। ওই ম্যাডাম এলো আর নিয়ে চলে গেল। মায়ের দিব্যি স্যার, সত্যি বলছি। অভিজিৎ, সমস্ত কিছু গন্ডগোল হয়ে গেছে। ওই ভিখারির কাছ থেকে পেন ড্রাইভ নিয়ে পালিয়ে গেছে। মাই গড, আবার থিয়েটারে যেতে হবে আমাদের। এই মেয়েটা এই বোমটা ওখানেই ফিট করেছিল, ওখান থেকে নিশ্চয়ই কিছু জানতে পারবো। খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করো। এই মেয়েটাকে কেউ না কেউ নিশ্চয়ই দেখে থাকবে। কি হলো, জানতে পারলে কি? না স্যার, সবাইকে জিজ্ঞেস করেছে, কেউ মেয়েটাকে দেখেনি। অভিজিৎ, হ্যাঁ দয়া, এ ওই মেয়েটার ব্যাপারে জানে। ওই মেয়েটার ব্যাপারে তুমি কি জানো? স্যার, একটা মেয়ে নিজের গাড়ি চালিয়ে এসেছিল আর আমাকে 1000 টাকা নোট দিয়ে বলেছিল যে ওর গাড়িটা যেন আপনাদের গাড়ির পাশে পার্ক করতে দিই, আর আমি যেন ওর গাড়ির নাম্বারটা নোট না করি। স্যার, কি করব, লোভে পড়ে গেছিলাম। ওই গাড়িটার ব্যাপারে আমাদের আর কি জানাতে পারো? এমন কিছু মনে করার চেষ্টা করো যাতে গাড়িটাকে চেনা যায়। স্যার, ওটা ঘিয়ে রঙের হন্ডা সিটি ছিল। আর হ্যাঁ, মনে পড়েছে, ওর গাড়ির যেটা সামনের কাঁচ ছিল ওর ওপর আন্ধেরি ডান্ডিয়া ফাংশনের এন্ট্রি পাস আটকানো ছিল। অদ্ভুত মহিলা, দিনের বেলা লোকে জীবন নিয়ে খেলে আর রাতের ডান্ডিয়া। স্যার, এটাই বোধহয় সেই ঘিয়ে রঙের গাড়িটা, আর সামনের কাছে স্টিকারও লাগানো আছে। এই গাড়িটাই। ফেডরিক্স, তুমি এখানেই থাকো, ততক্ষণ আমরা এর ভিতরটা খুঁজে দেখি। মেয়েটার মুখটা না দেখে এতগুলো লোকের মধ্যে ওকে খোঁজা অসম্ভব। স্যার, এর থেকে ভালো হবে যদি আমরা বাইরে গিয়ে গাড়ির সামনে ওর জন্য অপেক্ষা করি। ওখানেই তো আসবে। চলো। এক্সকিউজ মি, ইয়েস, এটা আপনার গাড়ি? হ্যাঁ, কিছু প্রবলেম হয়েছে? আমরা সিআইডি থেকে। আমরা এটা জানতে চাই যে এই গাড়িটা আপনি ছাড়া আর কে ড্রাইভ করে? আমার বোন ড্রাইভ করে। কেন, কি প্রবলেম হয়েছে? আমি বড় ভুল করে ফেলেছি স্যার। ওই লোকগুলো এত টাকা লোভ দেখিয়েছিল যে আমি না বলতে পারিনি। আমাকে ক্ষমা করে দিন স্যার। এই পেন ড্রাইভে এমন কি আছে
যেটার কারণে ওই লোকগুলো তোমাকে এতগুলো টাকার লোভ দেখিয়েছে? বলো। ঠিক আছে স্যার, আমি 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 বলছি। প্রণয় মেহতাকে? প্রণয় একজন বড় সায়েন্টিস্ট ছিলেন। সায়েন্টিস্ট প্রণয় মেহতা? হ্যাঁ, উনি বিশ্ব শান্তি সংগঠনের জন্য কাজ করছিলেন। ও, ওয়ার্ল্ড পিস অর্গানাইজেশন। হ্যাঁ, সন্ত্রাসবাদকে আটকাবার জন্য প্রণয় একটা সফটওয়্যার তৈরি করছিলেন, যার মাধ্যমে দুটো দেশের মধ্যে যে সমস্ত অফিসাররা রয়েছেন আর পুলিশ, তারা স্যাটেলাইটের মাধ্যমে কনফারেন্স করতে পারেন, আর তাদের মধ্যেকার কথাবার্তা যেন কোনোভাবেই লিক আউট না হয়ে যায়। এই মিশনের নাম ছিল 3 Rat Cat 3। প্রণয় মেহতাকে মারা হয়েছে কেন? কারণ প্রণয়ই একমাত্র মানুষ ছিলেন যিনি ওই সফটওয়্যারের পাসওয়ার্ডটা জানতেন। আমরা ওনাকে ভয় দেখাই, হুমকি দিই, ওনাকে ব্ল্যাকমেল করারও চেষ্টা করি, কিন্তু উনি পাসওয়ার্ডটা বলেননি, আর তাই ওনাকে মেরে ফেলতে হয়। তারপর আমরা জানতে পারি যে ওনার ফ্যামিলিও এই শহরেই আছে। আমরা ওখানেও যাই আর ওনাদেরকেও জিজ্ঞাসা করি, কিন্তু ওনারা যখন কিছু বলেন না, তখন আমরা ওনাদেরকেও মেরে দিই আর বাড়িতে আগুন লাগিয়ে দিই। আর ম্যাক্স? ম্যাক্স তো তোমাদেরই লোক ছিল। হ্যাঁ, ও রোম থেকে প্রণয়ের পিছু নিয়েছিল। এটা কখনো ভাবতেই পারা যায় না যে একটা ছোট বাড়িতে লাগা আগুন এত বড় আন্তর্জাতিক সন্ত্রাসের অংশ। আমরা স্যালুট জানাই প্রণয় মেহতা এবং তার পরিবারকে, যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন। এরাই আমাদের দেশের আসল হিরো।